আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের শোকাবহ তাজিয়া মিছিল আজ রোববার সকাল 10টায় রাজধানীর প্রাচীন হোসনি দালান থেকে শুরু হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে এ মর্যাদাপূর্ণ শোক মিছিলের আয়োজন করা হয়েছে, যেখানে রয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। অত্যন্ত সতর্কতার সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিছিলের ভেতর প্রারম্ভে, মাঝখানে ও শেষে পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন। শোকাবহ এই তাজিয়া মিছিলটি হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ পথসমূহ আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবের পথ ধরে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে। অংশগ্রহণকারীরা অধিকাংশই কালো পোশাক পরিধান করেছেন। তাদের হাতে প্রতীকের ছুরি, আলাম, পতাকা বা নিশান, বেস্তা ও বইল আলাম দেখা গেছে, যা শোকের প্রতীক হিসেবে পরিচিত। পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, সোয়াট, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থাকছেন। গোয়েন্দা সংস্থা ও পুলিশের সাদা পোশাকের সদস্যরাও নজরদারিতে রয়েছেন। তাজিয়া মিছিলের জন্য যেসব রাস্তায় যাত্রা হবে সেসব পথে যানবাহনের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক ও সাধারণ পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। ইসলামের জন্য, উম্মতের জন্য, আমাদের দিনের জন্য ওনারা কি করে গেছে, এটাই আমাদের বলার। বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে আমরা জানাতে দিতে চাই, এই একটা আমাদের ইমাম হাসান হোসেন শহীদ হয়েছে। এই খবরটা আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই অনেক অনুষ্ঠানটা পালন করতেছি। ইমাম হোসেনের স্মরণে শোক মিছিল হয়। শোক মিছিলের মাধ্যমে যে এখন মজলিস হচ্ছে, এই মজলিসের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আমাদের আরেকটা জুলুস। বিশ্বের শহরগুলোর মধ্যে দূষণের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা এখন 12তম স্থানে অবস্থান করছে। এর মানে ঢাকার বাতাসের মান সহনীয় পর্যায়ে রয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা IQAir এর তথ্য মতে রোববার 6 জুলাই সকাল 8:30টার দিকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI সূচক থেকে এই তথ্য জানা গেছে। এই সূচকে শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যেখানে স্কোর 172, অর্থাৎ সেখানে বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় স্থানে উঠেছে DR কঙ্গোর কিনশাসা, স্কোর 150। তৃতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা, যার স্কোর 132, আর চতুর্থ স্থানে রয়েছে কাতারের দোহা, স্কোর 132। প্রতিদিনের মতো দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রোববার সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিশ্বের অন্যতম বৃহৎ দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত টেক্সাসে এক প্রাকৃতিক দুর্যোগের পরিণত হয়েছে ভয়াবহ বন্যা। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে মধ্য ও দক্ষিণ টেক্সাসের বিভিন্ন এলাকা পানির তাণ্ডবে তলিয়ে গেছে। এই দুর্যোগের কেন্দ্রে দাঁড়িয়ে মৃতের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে অন্তত 50 জনে। এর মধ্যে ট্রাভিস কাউন্টিতে 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে, কের কাউন্টিতে 43 জন এবং বার্নেট কাউন্টিতে 3 জনের। মৃতদেহের মধ্যে অন্তত 15 জন শিশু রয়েছে, যা এই প্রাকৃতিক বিপর্যয় নৈরাজ্যকে আরও বিষাদময় করে তুলেছে। অবস্থা সামাল দিতে শত শত উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। নিখোঁজ সবাইকে খুঁজে বের করার জন্য কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে, যতক্ষণ না নিখোঁজরা খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ এই উদ্ধার কার্যক্রম চলবে। অন্যদিকে এখন পর্যন্ত প্রায় 850 জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে মধ্য ও দক্ষিণ টেক্সাসে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। বিকেলের দিকে সে বৃষ্টি প্রবল হয়ে ওঠে এবং সন্ধ্যার পর তা রীতিমতো ঝড়ের রূপ নেয়। গুয়াদালুপে নদীর 2 তীরে আকস্মিক বন্যা সৃষ্টি হয়। উপগভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মাত্র 45 মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি 26 ফুট বেড়ে যায়, যা এই বিধ্বংসী বন্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও 64 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমে স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবরের বিবরণে জানা যায়, ইসরায়েলি সেনারা গাজার খান ইউনিস, নুসেইরাত ও অন্যান্য এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে। অপরদিকে এই মানবিক পরিস্থিতির মধ্যেই যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গাজায় চলমান সংঘর্ষ স্থায়ীভাবে বন্ধ করতে চায়। এজন্য তারা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে গ্যারান্টি চাইছে। হামাসের এক কর্মকর্তা বলেছেন, আমরা গতকাল শুক্রবার মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব দিয়েছি। শিগগিরই নতুন আলোচনা শুরু হবে। মূল বিষয় ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের উপর জোর দেওয়া হবে। সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র, মিশর
মিশর ও কাতার 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে। এর আগে 4 মাস আগে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে বহু চেষ্টা করেও এই সংঘর্ষের অবসান হয়নি। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গতকাল শনিবার ইতিহাসের এক নাটকীয় মুহূর্তের সাক্ষী থাকল ফুটবল প্রেমীরা। কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে গোলশূন্যতা বিরাজ করলেও দ্বিতীয়ার্ধের খেলার মোড় ঘুরে যায় একদম শেষ মুহূর্তে। দেজিরের গোলের মাধ্যমে পিএসজি এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ের শেষ দিকে উসমান দেমবেলের গোল নিশ্চিত করে তাদের জয়। তবে এই উত্তেজনাপূর্ণ ম্যাচের গল্পের মূল চরিত্র ছিল আরও কিছু নাটকীয় ঘটনা। ম্যাচের শুরুতেই পিএসজির উইলিয়াম পাচো লাল কার্ড দেখিয়ে দল থেকে বেরিয়ে যান। এই ঘটনায় একদিকে মানসিক চাপ বাড়লেও অন্যদিকে বায়ার্নের জন্য সুযোগের দরজা খুলে যায়। কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি জার্মান চ্যাম্পিয়নরা, কারণ লুকাস হার্নান্দেজের লাল কার্ড দেখানোর কারণে পিএসজির দলে আরও এক ফুটবলারের অভাব হয়ে যায়। বলা হয় বল পজেশনে এগিয়ে ছিল বায়ার্ন। পুরো ম্যাচে 55% বল নিজের দখলে রেখে তারা 13টি শট নেয়, যার মধ্যে 5টি ছিল লক্ষ্যে। বিপরীতে পিএসজির পক্ষ থেকে 11টি শটের মধ্যে 5টি লক্ষ্যে ছিল। ম্যাচের প্রথমার্ধে পিএসজির জন্য বেশ কিছু সুযোগ তৈরি হলেও তারা তা কাজে লাগাতে পারেনি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।